রাম জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল শ্রোতাবৃন্দদের জানাই বৈদিক অভিনন্দন। রাম। আজকে আমাদের পরবর্তী পর্বে যে অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি, সেই অনুষ্ঠানে আমাদের শ্রদ্ধেয় দীপকদা উপস্থিত হয়েছেন, তাকে আমি বৈদিক অভিনন্দন জানাই। রাম। হ্যাঁ, রাম। তা আজকে যে বিষয়বস্তুগুলো আমি নিয়ে এসেছি ঠাকুরের ভাষণ থেকে, ঠাকুর ভূপেন বোস এভিনিউ, শ্যামবাজার, 10/9/1961 যা অমৃত বইতে 22 পৃষ্ঠায় রয়েছে। মনের উপর ঠাকুর বলছেন, একটা কথা, শব্দ, মনন শক্তি, স্পন্দন শক্তি, এর যে যোগাযোগ, যে স্পিড, এই স্পিডটাই হচ্ছে লাইফ। তাই ঠাকুরের এই লাইনটার উপরে আপনি একটু ব্যাখ্যা করুন, যাতে আমি বুঝতে পারবো এবং সকল ভাই বোনেরা তা বুঝবে এই বিষয়বস্তু সম্পর্কে। রাম শীতল ভাই, তুমি আজকে যে প্রশ্নটির অবতারণা করেছ, ঠাকুরের বিশ্বজনীন তত্ত্বের এক গভীর তাত্ত্বিক অনুষঙ্গ রয়েছে। ঠাকুর এখানে লাইফের ডেফিনেশন দিচ্ছেন, জীবনের সংজ্ঞা দিচ্ছেন। আমরা বিজ্ঞান বইতে জীবনের সংজ্ঞা আমরা অনেকভাবে পেয়েছি। কোনটাকে আমরা বলবো জীবন, লাইফ আমরা কোনটাকে বলবো, তার অনেক সংজ্ঞা রয়েছে। কিন্তু ঠাকুর মৌলিকভাবে একদম সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন আলোতে ঠাকুর জীবনের সংজ্ঞাটা দিচ্ছেন। সেটা কি? সেটা হচ্ছে স্পিড। ঠাকুর বলছেন স্পিডটাই হচ্ছে লাইফ, গতিটাই হচ্ছে লাইফ। কেন? এই অসীম অনন্ত যে বিশ্ব ব্রহ্মাণ্ড, যেটাকে আমরা দেখছি সবাই, সকাল থেকে রাত, জন্ম থেকে মৃত্যু, এটা তো বেসিক্যালি অণু আর পরমাণুর খেলা, আর কিচ্ছু নয়। কিন্তু এই অণু এবং পরমাণুর এই টোটাল বিষয়টা কিন্তু কেউ স্ট্যাটিক নয়, কেউ স্থির নয়, প্রত্যেকটাই চলমান এবং গতিশীল। এবং গতিশীল বলেই আমরা কিন্তু এখানে জীবন রূপে প্রত্যেকটা বস্তুকে আমরা কিন্তু পর্যবেক্ষণ করতে পারছি। আমি তোমার একটা সহজ দৃষ্টান্ত দিয়ে বোঝাবো, ঠাকুরই দিয়েছেন এই দৃষ্টান্তটা। আচ্ছা, এই যে আমরা যে সিনেমা দেখি সবাই, চলচ্চিত্র যে আমরা দেখি, নায়ক নায়িকা গান করছে, দৌড়চ্ছে, হাসছে, কথা বলছে, তুমি যদি অরিজিনাল ফিল্মটা দেখো তাহলে দেখতে পাবে যে অজস্র টুকরো হাত, অজস্র টুকরো পা, অজস্র টুকরো মুখের অংশ নিয়ে কিন্তু একটা সামগ্রিক ছবি পর্দায় ভেসে আসছে। এই সামগ্রিক ছবিটা, পুরো ব্যক্তিটাকে আমরা দেখতে পেতাম না যদি এই টুকরো অংশগুলো প্রচণ্ড স্পিডে ধাবমান না হতো। চলচ্চিত্রের পেছনে কিন্তু এই বিজ্ঞানটা কাজ করছে। আজকে আমরা বিশ্বে যা কিছু দেখছি, কেউ কিন্তু স্থির না, সব চলমান অবস্থায় আছে, কিন্তু কেউ স্ট্যাটিক না। আমি যেটাকে স্ট্যাটিক ভাবছি, যেটাকে আমি স্থির ভাবছি, সেটা কিন্তু আসলে স্থির নয়, সেটা গতিশীল। এবং তার এই যে প্রকাশটা, এই যে মনন শক্তি আমরা বলি, চিন্তন শক্তি আমরা বলি, এর যে প্রকাশ, এই প্রকাশটাকেই আমরা নানাভাবে নানা সংজ্ঞায় সংজ্ঞায়িত করেছি। আমরা এটাকে কেউ জীবন বলছি, কেউ এটাকে আমরা সাড়া বলছি। ধরো একটা গাছ, একটা বীজ, এই বীজের মধ্যে বাইরের থেকে দেখলে তুমি বীজটাকে কি বলবে? তুমি বলবে এটা একটা জড়। বাইরের থেকে দেখলে যদি সেটা জড়ই হয়, তা তার মধ্যে এই বহিঃপ্রকাশ হিসেবে ফুলটা এলো কি করে? না, অনেকগুলো অণু পরমাণু স্তর ভেদ করে প্রচণ্ড গতিতে এটা মুভ করছে বলে, এই গতিশীলতার জন্য জীবন রূপে তুমি ফুলটাকে দেখছো, উদ্ভিদটাকে দেখছো, একটা প্রকাশকে তুমি দেখছো। যে মুহূর্তের এই অণু পরমাণু স্তব্ধ হয়ে যাবে, গতিশীলতা হারাবে, গতি হারাবে, তখনই কিন্তু মৃত্যু। তাই বলা হয় না যে মৃত্যু বলে কিন্তু কিছু নেই, শুধু কি আছে? পরিবর্তন আছে। কিসের পরিবর্তন? সেটা অণু আর পরমাণুর বিন্যাসের পরিবর্তন, আর কিচ্ছু না। অণু এবং পরমাণুর বিন্যাসের পরিবর্তনেই কিন্তু সব কিছু হয়ে যেতে পারে সেকেন্ডের মধ্যে। একটা ইঁদুর আর একটা মানুষ, বেসিক পার্থক্য কোথায়? অণু এবং পরমাণুর সামঞ্জস্য, অণু এবং পরমাণুর সাজানো, অণু এবং পরমাণুকে একটু এলোমেলো করে দেওয়া, তারই মধ্যে কিন্তু নির্ভর করছে কোনটা ইঁদুর, কোনটা মানুষ, কোনটা হাতি, কোনটা একটা কাচের গ্লাস, কোনটা গাছ, কোনটা পাহাড়, কোনটা পর্বত। তাহলে
অসীম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনুপরমাণুর যে রূপটা তুমি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ কেন? কারণ এর মধ্যে গতিশীলতা আছে বলে। তাই ঠাকুর বলছেন, একটা কথা বলো, একটা ধ্বনি বলো, একটা শব্দ বলো, তুমি যাই কিছু বলো না কেন, সেটা মূলত গতিরই বহিঃপ্রকাশ। এই যে আমরা একটা কথা শুনি, তুমি কাউকে ডাকছো, সে সাড়া দিল, সে শুনলো বলে সে সাড়া দিল, সে তোমার কাছে আছে। সত্যি কি সে কাছে আছে? যে প্রক্রিয়ার মধ্যে সে শুনলো, তুমি যদি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ভাবো, তুমি অবাক হয়ে যাবে। ঠাকুর বলছেন, আমাদের শরীরে যে শিরা উপশিরাগুলো আছে, এগুলোকে যদি এক সূত্রে গ্রথিত করা যায়, তাহলে পৃথিবী নামক গ্রহটাকে 3 বার বের দেওয়া যাবে। তুই ভাবতে পারছো ব্যাপারটা? আমি আবার কথাটা রিপিট করছি ঠাকুরের কথা দিয়েই। ঠাকুর বলছেন ওই মন, ওই লেকচারে, ওই তত্ত্বে, যে আমাদের শরীরে, আমাদের এই দেহে শিরা এবং উপশিরাগুলোকে যদি যুক্ত করা হয়, তাহলে সেই যুক্ত শিরা উপশিরা দিয়ে পৃথিবী নামক গ্রহটাকে 3 বার বের দেওয়া যাবে। তার মানে যখন আমি একটা জিনিস দেখি, যখন আমি একটা জিনিস শুনি, যখন আমি একটা জিনিস শুনে বা দেখে সাড়া দেই, লক্ষ লক্ষ কোটি কোটি মাইল প্রচণ্ড স্পিডে এই প্রক্রিয়াটা হয় বলেই কিন্তু আমি সাড়া দিতে পারি। যখন কেউ সাড়া দিল তখন তুমি কি বলছো? হ্যাঁ, লাইফ আছে। যখন সাড়া নেই তখন তুমি বলছো লাইফ নেই। তাহলে সাড়াটা দিচ্ছে কিভাবে? এই গতিশীলতার জন্য। তাই ঠাকুর বলছেন, জীবন আর কিছুই না, গতিটাই জীবন, স্পিডটাই জীবন। আর আবার দেখো, সেই ঠাকুরই আবার অন্যভাবে বলছেন, মনের যে স্পিড, এই অসীম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে মন ছাড়া কিছু নেই। মনটাই ইউনিভার্স। মনটার বহিঃপ্রকাশটাই হচ্ছে ইউনিভার্স বা মাল্টিভার্স। আর এই মনটা কি? মনটা স্ট্যাটিক নয়, প্রচণ্ড গতি এই মনের, এত সূক্ষ্ম। মন নামক বস্তুটি এত সূক্ষ্ম। আমি প্রথমে একটা কথা বললাম না, বড় গভীর তাত্ত্বিক বিষয় এটা। শাস্ত্রকাররা বলবে, মন আবার বস্তু হলো কবে? আমরা বস্তু বলতে 3 ডাইমেনশন বুঝি, 4 ডাইমেনশন বুঝি। তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, তার একটা স্থান থাকবে। মন বস্তু কি করে? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ প্রথম বলছেন যে মনও একটা বস্তু, মন একটা সূক্ষ্ম বস্তু। মন বস্তু বলেই মন রূপ বস্তু দিয়ে সকল বস্তুর বস্তুত্বকে আমরা জানতে পারি। খুব গভীরের কথা। আবার লাইনটা আমি রিপিট করছি। ঠাকুর বলছেন, মন একটা বস্তু বলেই সেই মন রূপ বস্তু দিয়ে আমি বিশ্বের সমস্ত বস্তুর বস্তুত্বকে আমি উপলব্ধি করতে পারি। তাহলে বস্তুর অস্তিত্বটা কি? কন্টেন্টটা কি? সত্তাটা কি? শূন্য। আর এই শূন্যেই প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে আমাদের মনন শক্তি। তাই ঠাকুর বলছেন, একটা কথা বলো, একটা শব্দ বলো, একটা ধ্বনি বলো, এটার কিছুই না, একটা প্রচণ্ড গতিশীলতার, একটা গতিময়তার বহিঃপ্রকাশ, যেটাকে আমরা এখানে জীবন বলছি বা লাইফ বলছি। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। আপনি যে লাইফ সম্বন্ধে যে ব্যাখ্যা দিলেন, অপূর্ব, মনোমুগ্ধকর। তাই বৈদিক অভিনন্দন, রামনারায়ণ রাম জানিয়ে আজকের পর্ব শেষ করছি। রামনারায়ণ রাম।